আচ্ছা, এমন একজনের কথা ভাবা যাক, যিনি দিনের বেলায় একজন কড়া বিচারক, আইন কানুন নিয়ে যার কারবার। আবার সেই একই মানুষ রাত হলেই কলম হাতে হয়ে উঠছেন তুখোর বিদ্রোহী, ভাঙছেন সাহিত্যের সব নিয়ম। অদ্ভুত না? হ্যাঁ, আজ আমরা ঠিক এমনই একজন বিস্ময়কর ব্যক্তিত্ব অচিন্ত্যকুমার সেনগুপ্তের ৩টি ভিন্ন জীবনের গল্প জানব। প্রশ্নটা কিন্তু আসতেই পারে, বিচারক নাকি বিপ্লবী? দিনের আলোয় যিনি আইনের রক্ষক, রাতের অন্ধকারে তিনিই কিনা সাহিত্যের সব প্রতিষ্ঠিত নিয়মকানুন ভাঙার কারিগর। এই যে দ্বৈত সত্তা, এটাই কিন্তু অচিন্ত্যকুমার সেনগুপ্তকে একদম অনন্য করে তুলেছে। তো অচিন্ত্যকুমারের জীবনটাই ছিল বলতে গেলে বৈপরীত্যে ভরা। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন ভীষণ সম্মানিত বিচারক, কিন্তু তার কলম ছিল আগুনের গোলার মতো, যা সেই সময় সাহিত্য জগৎকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। ওর পরিচয়টাও কিন্তু ওর লেখার মতোই, মানে বৈপরীত্যে ভরা। দেখুন, জন্ম ১৯০৩ সালে নোয়াখালীতে, পেশায় একজন সরকারি জাজ। কিন্তু ওর আসল পরিচয়টা লুকিয়েছিল দুটো জায়গায়। এক, নিহারিকা দেবী ছদ্মনামে, আর দুই, কল্লোল নামে একটা বিপ্লবী সাহিত্য গোষ্ঠীর মধ্যে। ভাবা যায় ব্যাপারটা? একজন বিচারক, আবার তিনিই কিনা এক বিপ্লবী সাহিত্যিক। অসাধারণ। তার সাহিত্য জীবনটাকে যদি ঠিকঠাক বুঝতে হয়, তাহলে আমাদের ৩টে ধাপে এগোতে হবে। প্রথমে আমরা দেখব তার সেই বিদ্রোহী যৌবন, তারপর কিভাবে তিনি সমাজের একেবারে নিচুতলার মানুষদের কণ্ঠস্বর হয়ে উঠলেন, আর শেষে তার সেই অবিশ্বাস্য আধ্যাত্মিক উত্তরণ। চলুন এই অসাধারণ সফরে এগোনো যাক। ওর প্রথম পর্বটা ছিল কল্লোল যুগ। এটা ছিল এমন একটা সাহিত্য আন্দোলন যার মূল লক্ষ্যই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশাল প্রভাব, সেই বলয় থেকে বেরিয়ে আসা। বাংলা সাহিত্যে জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য, আর অচিন্ত্যকুমার ছিলেন এই আন্দোলনের একজন অন্যতম সেনাপতি। তার প্রথম কাব্যগ্রন্থ অমেধ্য থেকে নেওয়া শুধু এই একটা লাইনই তার তখনকার মানসিকতার পরিচয় দিয়ে দেয়। আমি সেই অসুচি, আমি সেই অমেধ্য। সমাজ যে জিনিসগুলোকে অপবিত্র বলে দূরে সরিয়ে রাখত, অচিন্ত্যকুমার ঠিক সেগুলোকে নিয়ে এসেই তার কবিতার কেন্দ্রবিন্দুতে বসালেন। এটা ছিল প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে একটা সরাসরি বিদ্রোহ। আচ্ছা, এই কল্লোল যুগ আসলে কি ছিল? এটা ছিল বলতে পারেন আধুনিক বাংলা সাহিত্যের একটা টার্নিং পয়েন্ট। আর এই সময়টাকে তিনি শুধু যাপনই করেননি, অমর করে রেখে গেছেন তার স্মৃতিচারণামূলক গ্রন্থ কল্লোল যুগে। বইটা সেই সময়ের একটা জীবন্ত দলিল। এবার আমরা তার সাহিত্য জীবনের দ্বিতীয় পর্বে ঢুকছি। এইখানে তিনি কবিতার বিদ্রোহ থেকে একটু সরে এলেন, এবার গদ্যের মাধ্যমে সমাজের একেবারে প্রান্তিক, খেটে খাওয়া মানুষের জীবনের গল্প বলা শুরু করলেন। এই পর্বের সবচেয়ে বড় কাজ বলতে গেলে ওর মাস্টারপিস হল উপন্যাস বেদে। আচ্ছা, এই উপন্যাসের নায়কের কোনো নির্দিষ্ট নামই নেই। এটাই তো একটা বিরাট বিদ্রোহ, তাই না? সে সমাজের কোনো নিয়মকানুন মানে না। তার একটাই চাওয়া, স্বাধীনতা, একদম অবাধ স্বাধীনতা। আর জোহরা নামের যে চরিত্রটা আছে, সে হলো আদিম, নিখাত ভালোবাসার প্রতীক। মানে এই উপন্যাসটা ছিল গতানুগতিক জীবনের বিরুদ্ধে একটা সোজাসাপটা চ্যালেঞ্জ। শুধু বেদে উপন্যাসই নয়, বিবাহের চেয়ে বড় বইটার মাধ্যমে তিনি বিয়ের মতো সামাজিক প্রথাকে প্রশ্নবিদ্ধ করেছেন। আবার হারানো জুতোর মতো ছোট গল্পে একজন সামান্য কেরানির জীবনের যে ট্র্যাজেডি, সেটাকে এত নিপুণভাবে তুলে ধরেছেন, যা এক কথায় অসাধারণ। এই স্লাইডটা তার অবিশ্বাস্য রূপান্তরকে দারুণভাবে তুলে ধরে। একবার ভাবুন তো, যে লেখক একসময় অসুচি আর বিদ্রোহকে সেলিব্রেট করতেন, তিনিই পরবর্তীকালে সাধুসন্তদের জীবন নিয়ে লিখতে শুরু করলেন। বাম দিকে দেখুন তার যৌবনের বিদ্রোহ, আর ডান দিকে তার পরিণত বয়সের আধ্যাত্মিকতা। কি অসাধারণ একটা জার্নি! এবার আমরা তার জীবনের শেষ এবং সম্ভবত সবচেয়ে জনপ্রিয় পর্বে চলে এসেছি। এই পর্যায়ে তিনি নিজেকে পুরোপুরি মহাপুরুষদের জীবনী রচনায় উৎসর্গ করেন এবং আধ্যাত্মিক উপন্যাস নামে একটা নতুন ধারাই তৈরি করে ফেলেন। তার শ্রেষ্ঠ কীর্তি হল ৪ খণ্ডের বিশাল গ্রন্থ পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ। আর এটা কিন্তু নিছক একটা জীবনী ছিল না, এটা ছিল একটা সাহিত্যিক এবং আধ্যাত্মিক মহাকাব্য, যা লক্ষ লক্ষ পাঠককে অনুপ্রাণিত করেছে এবং আজও করে চলেছে। তার জীবনী গ্রন্থের তালিকাও কিন্তু বেশ লম্বা আর সমৃদ্ধ। শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে বিবেকানন্দ, সারদা দেবী, এমনকি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা জ্যৈষ্ঠের ঝড়, প্রত্যেকটা বইতেই তিনি ঐতিহাসিক তথ্যকে উপন্যাসের মতো করে, মানে খুব আকর্ষণীয় করে পরিবেশন করেছেন। তাহলে এত কিছুর পর তার আসল অবদানটা কি? কেন আজও বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের কাছে তিনি এত বেশি গুরুত্বপূর্ণ? চলুন এবার তার উত্তরাধিকার নিয়ে একটু আলোচনা করা যাক। আর হ্যাঁ, যারা চাকরি পরীক্ষার জন্য পড়ছেন, তাদের জন্য এই স্লাইডটা কিন্তু গোল্ড মাইন।
এই 4টে পয়েন্ট একদম গেঁথে নিন। ওনার ছদ্মনাম ছিল নিহারিকা দেবী। শ্রেষ্ঠ উপন্যাস যদি জিজ্ঞেস করে তাহলে উত্তর হবে বেদে। শ্রেষ্ঠ জীবনী হল পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, আর ওনার লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিচারণামূলক বই হল কল্লোল যুগ। এই 4টে তথ্য থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি, তাই ভালো করে মনে রাখতে হবে। এই পুরো আলোচনাটার শেষে একটাই প্রশ্ন মনে ঘুরপাক খায়। একজন বিচারক, যিনি ছিলেন তুখোর বিদ্রোহী, এবং সেই বিদ্রোহী আবার হয়ে উঠলেন একজন সাধক। একজন মানুষের মধ্যে এতগুলো পরিচয়, এতগুলো সত্তা কিভাবে একসাথে থাকতে পারে? এই প্রশ্নটাই হয়তো অচিন্ত্যকুমার সেনগুপ্তের অসাধারণ প্রতিভার সবচেয়ে বড় প্রমাণ।